প্রত্যেক দিন আমরা সংসারে প্রচুর প্রচুর কাজ করি, তো আমাকেও সেইভাবে প্রচুর কাজ করতে হয়। ঘরের কাজ, বাইরের কাজ সমস্তই দেখতে হয়, সমস্ত কাজগুলোকে হ্যান্ডেল করতে হয়, এবং সেই হ্যান্ডেলগুলো কিন্তু ভীষণ স্মার্টভাবে আমি হ্যান্ডেল করার চেষ্টা করি। তো বন্ধুরা, তোমরা আমার সাথে থাকো। সংসারে কতগুলো দায়িত্ব আমার ঘাড়ে পড়ে, বাড়ির চারিপাশের দায়িত্বগুলোও কিন্তু আমার ঘাড়ে আছে। তো তোমাদের সাথে আমি আজকে সেটা শেয়ার করব। তো সকাল থেকে বিকেল পর্যন্ত সবটাই দেখাবো, তোমরা কিন্তু আমার সাথেই থেকো। শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। আমাদের মতন মানুষের জীবনে অনেক কিছু আমরা হারাই, আবার অনেক কিছু কিন্তু আমরা পাইও। তেমনি আমার জীবনেও আমি প্রচুর কিছু হারিয়েছি, আবার প্রচুর কিছু আমি পেয়েছিও। তো এই পাওয়া আর এই হারানোর, এই দুটোর মাঝেই কিন্তু জীবন। আমার জীবনে সেরকম বহু প্রিয়জনদেরকে আমি হারিয়েছি, তবে প্রিয়জন তো পাইনি তেমনভাবে, তবে অনেক কিছুই আবার জীবনে আমি পেয়েছি। জীবনে যেগুলো হারিয়েছি সেগুলো আর তোমাদের দেখাতে পারি না, কারণ সে সময় আমি ভিডিও করতাম না। আর যেগুলো পেয়েছি সেগুলোও দেখাতে পারিনি, তবে এখন থেকে যেগুলো অল্প অল্প করে তোমাদের সামনে পাচ্ছি সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আমার মাকে ছোটোবেলা থেকে দেখেছি খুব সাধারণ জীবনযাপন করতে। আমার বাবার যে ফিনান্সিয়াল অবস্থা একদম খারাপ ছিল তা কিন্তু নয়। আমার বাবা কি করতেন জানো? আমার বাবা করতেন নিউজ পেপারের বিজনেস। এই যে নিউজ পেপার আমরা সকাল হলে ঘুম থেকে উঠে যে পড়ি, তো সেই সবেরই কিন্তু বিজনেস ছিল আমার বাবার। তো একটা পেপারের এজেন্সি আমার বাবার ছিল, তার সাথে সমস্ত পেপারই আমার বাবা বিক্রি করতেন। আর আমার বাবা যখন বিজনেস করতো সেই সময় কিন্তু এত লোক মানে ঘরে ঘরে নিউজ পেপার মানে দিত না, তখন ওই দু একজনাই ছিল। তো আমার বাবার ব্যবসাটা কিন্তু বেশ বড় ধরনেরই ছিল। নবদ্বীপ থেকে একদম, জানো তো, আমাদের তো বাপের বাড়ির ওখানে স্বরূপগঞ্জ জায়গাটার নাম, তো স্বরূপগঞ্জ, তারপর হচ্ছে কৃষ্ণনগর অবধি কিন্তু আমার বাবার ব্যবসা ছিল। তখন কিন্তু আমাদের লোকজন কাজ করতো, বাবা একা তো মেনটেন করতে পারতো না, তার সাথে আরও লোকজনও ছিল। তো ব্যবসা বুঝতেই পারছো যে যদি একজনের কয়েকটা কর্মচারী থাকে তার মানে তার যে ফিনান্সিয়াল অবস্থা একেবারে কিন্তু খারাপ নয়। কিন্তু হলে কি হবে, আমার বাবা বা মা, মানে মায়ের থেকেও বেশি বাবাকে কোনো দিন দেখিনি যে শখ বিলাসিতা বা খুব ভালো কিছু পরবো, দামি দামি জিনিস পরবো, এই সমস্ত কিন্তু আমি কোনো দিনও দেখিনি। আর সেই জিনিসটা জানো তো আজও দেখি আমার হাজব্যান্ডের মধ্যে। ও কখনো কিন্তু দামি জিনিস, আমি হয়তো দামি শাড়ি কিনি, কুর্তি কিনি, ও কিন্তু এত দাম দিয়ে কখনো কিনতে চাইই না। আমি জোর করে ওকে কিন্তু কেনা করাই। তবে আমি তো জোর করি আমার হাজব্যান্ডকে, আমার মা কিন্তু আমার বাবাকে জোর করতে পারতো না। তখনকার সময় না অন্যরকম ছিল স্বামী স্ত্রীর সম্পর্কগুলো। আমার বাবা যে রোজগার করতো টাকা, তা কিন্তু সর্বস্ব নিজের কাছে থাকতো। আমার মাকে কিন্তু 1 টাকাও দিত না। মানে হিসেব তো দূরের কথা, যে কোথায় কি করছে, আদৌ কত টাকা আছে, এই সমস্ত আমার মা জানতোও না। তাই মা কখনো জোর করলেও আমার বাবা শুনতোও না, যে জামা কাপড় ভালো কিছু কেনো নিজের জন্য, সেটা বললেও কিনতো না। আর মা তো কিনে দেওয়ার মতন ক্ষমতাও ছিল না মায়ের। আর আমি তো আমার হাজব্যান্ডকে জোর করি। আর এখনকার পরিস্থিতি বা স্বামী স্ত্রী দেখবে অনেক কিন্তু আমাদের পরিবর্তন হয়েছে। আমরা যে কথাগুলো বলতে পারি আমাদের হাজব্যান্ডদেরকে, আমাদের মায়েরা কিন্তু বলতো না। আর তখনকার স্বামীরাও কিন্তু একটুখানি দেখবে গম্ভীর গম্ভীর কেমন ভাব ছিল না, তো স্ত্রীরা কিন্তু অত সাহস পেত না, মানে অত আহ্লাদ কিন্তু করতে পারতো না। এখনকার আমরা যে বউরা খুব আহ্লাদ করতে পারি না হাজব্যান্ডের কাছে, বা কিছু বললে কিন্তু দেখবে আমরাও হয়তো ঘুরিয়ে কটা বলে দিই। আগেকার সময় কিন্তু সেটা হতো না। তবে আমার বাবা কিন্তু ভীষণ মানে কি বলবো সঞ্চয়ী ছিলেন। উনি কিন্তু কখনো 1 টাকা অবধি অপচয় করতেন না। উনি মনে করতেন আমার সংসার, আমার সংসারের জন্যই সর্বস্ব। তো আমার বিয়ের সময় প্রথম আমরা না ফিল করি যে বাবা মাকে না বলে কত টাকা ব্যাংকে সেভিংস করেছিল। একটা মেয়ের বিয়ে দেওয়ার জন্য প্রচুর টাকা লাগে, আর সেই সময় না আমার ভীষণ ধুমধাম করে কিন্তু বিয়ে হয়েছিল। ওই সময় মা জানতে পারে যে তোর বাবা টাকা মানে রেখেছে মেয়ের বিয়ের জন্য। আমরা তখন মানে আমার মা বিশেষ করে খুব অবাক হয়ে গেছিলো যে কোনো দিন তোর বাবা আমার সাথে কিন্তু আলোচনাই করেনি। মেয়ে যে বড় হচ্ছে, স্বামী স্ত্রীতে আলোচনা হয় না কত রকম, যে কিভাবে কি হবে, এই সমস্ত আলোচনা করতো না, কারণ সে কিন্তু ভেতরে ভেতরে পুরো রেডি হয়েছিল। আর মানে যখন আমার বিয়েটা ঠিক হলো 1 সপ্তাহ পরে কিন্তু বলতে গেলে আমার বিয়ে হয়েছে। তো 1 সপ্তাহের মধ্যে যদি টাকা জোগাড় না থাকে তাহলে কি করে সম্ভব ওরকম ধুমধাম করে বিয়ে দেওয়াটা। আমার কিন্তু দিতে পেরেছিল আমার বাবা। তবে জানো তো আমার বাবা ভীষণ কিন্তু সত্যবাদী ছিল, কখনো মিথ্যে কথা বলতো না আমার বাবা, বা 1 টাকা ধার দেনা বা কোনো জায়গা থেকে নেওয়া কেউ বলতে পারতো না।
আর এটা কিন্তু জানো তো আমার হাজব্যান্ডের মধ্যেও দেখি, ও যত রাগী মানুষই হোক না কেন, ও কিন্তু 1 টাকা ধার দেনা বা মিথ্যে বলে কিছু করা এগুলো কিন্তু ও করে না। তখন কিন্তু ভীষণ ভালো লাগে। আমার বাবাও ছোটোবেলা থেকে না অনেক স্ট্রাগল করে বড় হয়েছিল, আর আমার হাজব্যান্ডও ভীষণ, মানে আমার বাবার চাইতেও বেশি কিন্তু আমার হাজব্যান্ড স্ট্রাগল করে বড় হয়েছে। মানে এই জায়গাটা যদি এসছে না, একদম মানে একটা ঘর নেই, সেই ঘর থেকে কিন্তু এই জায়গাটায় আসা, মানে প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠলে কি খাবো সেই পরিবেশ থেকে আমার হাজব্যান্ড কিন্তু এইখানে এসছে। তার মানে বুঝতেই পারছো কতটা স্ট্রাগল আমার হাজব্যান্ডকে করতে হয়েছে। যাই হোক, মেয়েকে তার জন্য সব সময় বোঝাই, জানো তো, যে দেখ তোর বাবা যত কষ্ট করেছে তুই তো তার বিন্দুমাত্রও করিস নি, তোকে কিন্তু অনেক উঁচু জায়গাতে যেতে হবে, কারণ তুই যদি কিছু না করিস জীবনে তাহলে কিন্তু খুব আফসোস থাকবে। আর আজকাল মেয়ে হয়েছে তাই কী হয়েছে, মেয়েদের কিন্তু দাঁড়াতেই হবে নিজের পায়ে। আর বন্ধুরা, আমার মেয়ে যতক্ষণ না দাঁড়াবে না, আমি সত্যি বলছি আমার মেয়েকে আমি বিয়ে দেবো না, মানে মনে মনে কিন্তু এটাই আমি ঠিক করেছি। আর এটা কী দিলাম বলো তো, সেই যে গাছের ওষুধ, আমাকে তো প্রত্যেক দিন বলে, আর আমার কিছুতেই মনে থাকে না। বলেছে এরকম একটা এই যে মগ নেবে জল নিয়ে, এর মধ্যে 8 থেকে 10 ফোঁটা দিয়ে দেবে, দিয়ে পুরো জলটা বলে লেবু গাছের মধ্যে দিয়ে দেবে। একটা লেবু গাছে ওরকম 1 মগ জল দিয়ে দেবে, আবার যখন জলটা শুকিয়ে যাবে তখন আবার দেবে। স্প্রে বোতলে বলেছিল ঢোকাতে, আমার আর মনে নেই, আমি এটার মধ্যেই ঢেলে দিয়েছি। যাই হোক, আমি দেখো স্প্রে হাত দিয়ে করলাম, আর কিছুটা বেঁচে আছে, তো এর মধ্যে একটু দিয়ে দিলাম, অল্প করে অবশ্য দিয়ে দিলাম আমি। আর বাদবাকি গাছগুলো তো নর্মাল জল আমি দিয়েছি, আর তোমাদেরকে দেখাইনি সেটা। আর আমার এই ছাদের নেটটা দেখানোর জন্য বলেছিল না যে বন্ধু আমার বা বোন আমার, তো আমি তো দেখালাম, দেখো সেটা দেখার পর কিন্তু সে আর আমাকে কমেন্টস করেনি যে বা দিদি দেখলাম আমি, ভালো নাই লাগতে পারে, না লাগাতে পারে, কিন্তু সেটা আমাকে বলবে কথাটা, কিচ্ছু বললো না। আমার না তখন খুব কষ্ট লাগে যে আমি ওর জন্যই কিন্তু ভিডিওর শুরুতেই আমি দেখো মানে দেখালাম তোমাদেরকে, অনেকটা টাইম নিয়ে আমি কিন্তু বেশ ভালোভাবেই দেখানোর চেষ্টা করেছি। যাই হোক, তুমি যদি ভিডিওটা পরেও দেখে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করো। কারণ কেন বলছি বলো তো, ধরো তোমরা কিছু আমার কাছে জানতে চাইলে আমি রিপ্লাই দিলাম, তোমরা সেটা মানে যার জন্য বলেছি বিশেষ করে সে যদি রিপ্লাইটা দাও তাহলে কিন্তু পরে যে আমার বলার ইচ্ছেটা বেড়ে যায়। সমস্ত কাজ বাসি কাজ করলাম সকালবেলা, জামা কাপড় মেলে দিয়ে আসলাম, এবার 1 গ্লাস জল খাবো, 2 গ্লাস খাবো না। এখন কিন্তু যাবো বাজারে, বাজার করে আনি, তারপরে কি করছে না করছে সেগুলো তো তোমাদের সাথে শেয়ার আমি করবোই। সকাল থেকে কিন্তু একটু মানে সকালবেলা যদি একটু আগে আগে ঘুম থেকে উঠি তাহলে কিন্তু অনেকগুলো কাজ করা যায় একসাথে। আর এখনো কিন্তু হালকা গরম জল আমি খাবো, মানে ফেব্রুয়ারি মাস তো ধরো শেষই, মার্চেরও আধার বেশি কিন্তু খাবো। আর সকালবেলার দিকটা তো একটু গরম জল আমি খাই। আর বাজারে যাবো মেছো আমি পেঁয়াজ আনতে। আর চৈতালির কি খবর? চৈতালি কিন্তু আমাকে অনেকদিন আবার কমেন্টস করছো না, ওর নাতনি হয়েছে জানো তো, মেয়ের ঘরে, ও কিন্তু দ্বিগুণ হয়ে গেছে, তো হয়তো খুব ব্যস্ত, এর জন্য আমাকে করতে পারছে না। যাই হোক, যারা যারা আমাকে কমেন্টস করছো না অবশ্যই তাড়াতাড়ি কমেন্টস করো আমাকে। আর বন্ধুরা, তোমাদেরকে বলে দিই, যারা যারা জানতে চেয়েছিলে যে মেয়ে আর আমার হাজব্যান্ড কেমন আছে, ওরা দুজন নাই কিন্তু ভালো আছে। মেয়ের ওখানে ঠান্ডা অনেকটাই কমে গেছে, আর মেয়ে তবে কিন্তু হালকা পাতলা সোয়েটার এখনও পরে সকালের দিকে আর বিকেলের দিকে, বাইরে বেরোলেও পরতে হয়, দুপুরবেলার দিকটাতে লাগে না, আর ওখানে প্রচণ্ড রোদ ওঠে। আর দেখেছো কাজু আর কিশমিশ দিয়ে কি দুঃখের দিনে আমি খাচ্ছি, মানে ভালোই লাগে না। আর দুধও ছিল না ঘরে জানো, জল দিয়ে মেখে মানে জল দিয়ে ভিজিয়ে রেখে গেছিলাম, তারপরে বাজার থেকে এসে আমি ওটা খেয়ে নিলাম। আর এই দেখো মেছো বুড়ি 4 রকম মাছ নিয়ে এসছে, আজকে একটা নতুন মাছ এনেছি, ঢেলা মাছ। আর তোমরা কি বলো জানি না, কেউ বলে ঢেলা, কেউ বলে চন্দনা, আমি অবশ্য চন্দনা বলি। আর বাটা মাছ এনেছি, রুই মাছ এনেছি, আর একটা ভোলা মাছ এনেছি। একটা ভোলা মাছ 3 টুকরো হয়েছে, আর রুই মাছটা একটু বেশি এনে ফেলেছি। আর এখানে বেতো শাক, আর দেখো স্বাদের লাউ এনেছে। স্বাদের লাউয়ের অবস্থা কিন্তু একদম মানে সরু একটা পেট লম্বা মতন হয় না, সেই লাউগুলো এখন কিন্তু বাজারে ভীষণ এসছে, মানে বড় নিলেও 25 টাকা, ছোট নিলেও 25 টাকা। তা আমি তাও ছোটোই এনেছি, অত বড় এনে ফেলাই যাবে, তাও এতটা মানে লাউ কিন্তু আমার খাওয়াই হবে না জানো তো। লাউ চিংড়ি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, কিন্তু চিংড়ি মাছ খাওয়া বারণ। তো ভেবেছি একদম ঠান্ডাটা চলে যাক, মার্চ মাসের মাঝামাঝির পরে 1-2 দিন কিন্তু এনে খাবো, মানে চিংড়ি মাছটা। এই ঠান্ডার জন্যই খাচ্ছি না, যেহেতু আমার অ্যালার্জি বারণ আছে। আর এখন দেখবে সকালবেলার দিকটা মানে ভোরবেলার দিকে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা লাগে, আর কন্টিনিউ কিন্তু আমি নিচে ঘুমোচ্ছি, নিচে একটু ঠান্ডাটা বেশিই থাকে।
আর বন্ধুরা, তোমাদের বললাম না যে মেয়ের বিয়ে দেবো না, মেয়ে চাকরি বাকরি না পেলে, এটা কিন্তু একদম আমি সত্যি কথাই বলছি, মানে আমার মনের কথা তোমাদেরকে বলছি। এরপর জানি না যদি মেয়ে এবার পছন্দ করে বিয়ে করে নেয় সেটা তো আলাদা কথা হবে, কিন্তু আমার তাই ইচ্ছে। আর চলো বন্ধুরা, তোমাদের দেখাই, দেখো বাড়ির তো সমস্ত কাজ আমাকে করতেই হয়। এই যে দেখেছো কি এসছে আমার বাড়ির সামনে, সব সময় আমার বাড়ির সামনে একটুখানি জায়গাটা চওড়া আছে না, এটা বুঝতেই পেরেছো, মশলা মাখার একটা কত বড় গাড়ি, কোনো ঠিক নেই জানো তো, আগে থেকে কোনো প্ল্যান বা কিচ্ছু আমরা জানতামই না, আমাদের পাড়ার কেউ জানতো না। হঠাৎ করে এসে মাপঝোপ করলো, যখন হেনা গেল তো আমি জিজ্ঞাসা করলাম, দাদা কি হবে, রাস্তা উঁচু হবে, মানে রাস্তা তৈরি হবে? তখন বলছো হুম। তো তারপরে দেখো আমি আওয়াজ পেয়েছি, তো আমি তাড়াতাড়ি নিচে গেলাম, দেখে আসলাম যে কোথায় কি বসায়। কারণ আমার বাড়ির সামনেটা, আমার হাজব্যান্ড নেই না, ওখানটায় কী করে জানতো, এত বড় বড় মেশিন বেশি না ভেঙে দেয়, এর আগেও কিন্তু ভেঙে দিয়েছে, আবার আমাদের মিস্ত্রি টাকা খরচ করে কিন্তু করতে হয়েছে। তাই দেখো আমি আবার কিন্তু নিচে এসেছি, মানে ওখানে আমাকে দায়িত্বর সাথে দেখতে হবে যখন আমার ওখানে কাজ হবে ঠিকঠাক করছে কি না। ওগুলো যদি আমার হাজব্যান্ড থাকতো তাহলে আর আমায় দেখতে হতো না। এর আগে যখন হয়েছিল সেদিন আমি বাড়ি ছিলাম না, মানে বাপের বাড়ি না কোথায় গিয়েছিলাম, এসে দেখছি হয়ে গেছে। আর জানো তো পুরো ভুল করে দিয়ে গেছে একদম, মানে আমার বাড়ির সামনে। আর আমার বাড়ির সামনে তো আমাকেই দেখতে হবে, সে তো আর কেউ বলবে না, সবাই সবার বাড়ির সামনেটা ঠিক করে নিয়েছে। তো এবার আজকে কিন্তু আমি বারবার গিয়ে, মানে অনেকবার কিন্তু অফ ক্যামেরাতে উঁকি মেরে দেখে এসেছি যে ঠিকঠাক করছে কি না। আর আলু দেখতে পাচ্ছ এখানে, এই আলুগুলো চন্দ্রমুখী আলু, আমি কিন্তু কোনো জন্মেও আনি না জানো তো চন্দ্রমুখী আলু। আমি কিন্তু সেই গরিবের পেট বলে না, আমি সব সময় সেই চাপাডাঙ্গার আলু খাই, আর চাপাডাঙ্গার আলুর দাম একটু কম থাকে, নর্মাল যে আলুটা আর কি সবাই খায় আমি সেটাই খাই। আর এই চন্দ্রমুখীর আলু আমি মানে খেয়ে কিন্তু আমি কিছুই বুঝতে পারি না টেস্ট, জানো তো, তোমরা বোঝো কিনা আমি জানি না, যে বলে হেরফের, আমার কাছে তো কোনো হেরফের মনে হয় না, সেই জন্য কী বলো তো আমি ওটাই খাই। আমি তখন ভাবি, আমি যখন বুঝতেই পারি না তো আর দাম দিয়ে বেশি, মানে বেশি দাম দিয়ে খেয়ে কী লাভ আছে, আমার কাছে ওটাও তো খারাপ লাগে না, ভালোই লাগে। যাই হোক আজকে একটুখানি স্বাদ বদলের জন্য নিয়ে আসলাম। আর তোমাদেরকে বলে দিই, আমি যেহেতু রেগুলার বাজার করি, এই নর্মাল আলু আমাদের এখানে যাচ্ছে 12 টাকা, আর এই আলুটা যাচ্ছে 15 টাকা। তো 15 টাকা বলাতে আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে আমি 2 কিলো নিয়ে নিই। 2 কিলো আলু নিয়ে নিলাম। আর এই আলু ধুয়ে, দেখেছো তো আমার এই গলিটা, এখানে কিন্তু সাবমার্শাল বসানো আছে, এই যে এই জায়গা কিন্তু পাকাপাকি মানে ভালো করে করে দেয়নি, কারণ ভাঙতে হয়েছিল, যদি আবার ভাঙতে হয় তার জন্যই কিন্তু আমি আর একবার বলে দিলাম। আর এই দেখো আলু নিয়ে উপরে এসেছি, আজকে না আর বক্স জানলার মধ্যে দিইনি, যেহেতু বক্স জানলার ওখানে আমার চলে গেছে না ঠাকুরের সিংহাসন, ওখানে দেওয়া যায় না, আবার এখানে খাট, জানো আমার দুটো জানলাই কিন্তু না ব্লক হয়ে গেছে। যাই হোক এখানে আমি দিয়ে দিলাম, তারপর ভাতটা বসিয়ে দিই, কারণ আমাকে কিন্তু আবার নিচে যেতে হবে, মানে দায়িত্ব কত দেখেছো, 50 বার কিন্তু আমি যাচ্ছি, আর ক্যামেরাতে আমি দেখছি মেয়ের ঘরের ওপর থেকে জানালা দিয়ে দেখছি দেখছি যে হ্যাঁ এখানে চলে এসেছি। তো ভাবলাম চলো তোমাদেরকে এক ঝলক দেখাই ভাত বসানোর আগে। আমার বাড়ির সামনে যখন আসলো তখনই আমি মানে নেমে আসলাম, যে না দেখি ঠিকঠাক করছে কি না, কারণ এর আগেরবার তো ঠিকঠাক করেনি, আমি ছিলামও না, না থাকলে দেখবে হয় না, ওরা ওদের মতন করেই কিন্তু চলে যায়। তবে দেখো পুরোপুরি পাকাপাকি করে দিলে ভালো হতো না, আমি কিন্তু অনেক রিকোয়েস্ট করেছিলাম যে পোর্শনটুকু মাটি আছে ওইটুখানি করে দিতে, তা নাকি করা যাবে না আমাকে বলছে। আর কি বলবো, এই দেখো এখানটা দিয়ে করেছে, আর মোটামুটি এবারে হতে হতে ওদিক থেকে এই দিকে যাচ্ছে, দেখো এই যে পুরো দেখতে পাচ্ছ কতটা হচ্ছে কাজ, একদম ওই অবধি চলে যাবে, একদম মেন রাস্তা অবধি আমাদের এই ভেতর থেকে নিয়ে। এই যে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম এক ঝলক। তবে জানো তো এই যে করছে আর এর সাথে সাথে লোক যাচ্ছে, একটা গলি না, আমাদের তো যাওয়ার কোনো বিকল্প রাস্তাই নেই, যারা ব্যবসা করে তাদের যেতেই হবে। আর এই যে দেখতে পাচ্ছ লাল, আর ওই যে রাস্তার মাঝে তলার যে গ্যাপটুকু, ওই গ্যাপটা ভেঙে দিয়েছিল আগেরবার মেশিন দিয়ে, জানো তো। আর এবার বারবার বলেছি, তখন বললো যে ঠিক আছে যদি ভেঙে দিই তাহলে হচ্ছে করে দেবো। আমি বললাম হ্যাঁ ভেঙে গেলে করে দেবেন, আর সাথে মানে সামনে না থাকলে তো করবে না না। যাই হোক ভাঙেনি, মানে একটুখানি ভেঙেছিল, করে দিয়েছে ওটা। আবার কাল আসবে ঘোলা দিতে। আর বন্ধুরা সকাল থেকে দেখতে পেলে প্রচুর প্রচুর কিন্তু কাজ আমি করেছি, তার সাথে তোমাদের বলি 2 থেকে আড়াই ঘন্টা আমার সময় নষ্ট হয়েছে নিচে ওই যে রাস্তা হচ্ছিলো সেই জায়গাটাও কিন্তু স্মার্টলি আমাকে হ্যান্ডেল করতে হয়েছে। আর বুঝতেই পারছো নাহলে লোকরা কিন্তু করতেই চায় না, অনেক ভালোভাবে কনভিন্স করে তারপরে কিন্তু নিজের কাজটাও করিয়ে নিয়েছি। নেক্সট ব্লগে তোমাদের সবার নাম নেব। আর আজকের মতন এই পর্যন্তই রাখছি, টাটা।